আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোসাম্মদ ঝুমা বেগম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের প্রথম পর্বের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের ক্লাস নেব। ক্লাস নেওয়ার আগে আমি বলবো যে এই সাবজেক্টটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সাবজেক্ট। এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন হয় কীভাবে, কত মার্কের, এই বিষয়গুলো আলোচনা করে তারপর আমরা মূল ক্লাসে চলে যাবো। তাহলে আসো আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। আমার সাবজেক্টের নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এটার কোড হচ্ছে 66711। আগে কোড সম্পর্কে আমরা জেনে নিই। 66711। আচ্ছা, এখানে 6 অথবা 6 এর অর্থ হচ্ছে আমাদের প্রতি 5 বছর পর পর প্রবিধানগুলো চেঞ্জ হয়। 2010 2016 এসে প্রবিধান চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে 2016 সালে যে প্রবিধান এসেছে নতুন করে, এর জন্য এখানে 6 দেওয়া হয়েছে। প্রত্যেকটা বইয়ের কোডের শুরুতে তোমরা এই 6টা পাবে। 6টাকে বলা হচ্ছে আমাদের প্রবিধান কোড। এরপরে যেটা পাবো আমরা তোমরা 67, অর্থাৎ 67, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজির কোড। অর্থাৎ 67টা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির কোড। এটা দেখে বুঝতে হবে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির সকল ছাত্রছাত্রীরা এই কোডে পড়ালেখা করে। আচ্ছা, আর 1টা হচ্ছে এটা প্রথম পর্ব। তোমরা যে প্রথম পর্বে এসে ভর্তি হয়ে ক্লাস শুরু করবে, এই জন্য এটা হচ্ছে প্রথম পর্ব। এবং এই একটাকে বলা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে বইগুলো আছে তার মধ্যে থেকে প্রথম যে বইটা আমরা পড়বো তার সিরিয়াল নাম্বার হতো 1। তাহলে এটা কি হচ্ছে আমাদের প্রবিধান ডিপার্টমেন্ট কোড, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার কোন প্রথম পর্ব, এবং এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার। এভাবে আমাদের কোডটা নির্ধারণ করা হয়ে থাকে। এবং বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা কত মার্কে কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয় আমি সেই জিনিসটা দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে পি, এটা হচ্ছে আমার পি, আর এটা হচ্ছে সি। সংক্ষেপে নাম হচ্ছে টিপিসি। টিতে হচ্ছে থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, এবং সিতে হচ্ছে ক্রেডিট। অর্থাৎ এই সাবজেক্টটা 3টা থিওরি পাবা, একটা প্র্যাকটিক্যাল ক্লাস পাবা, আর টোটাল 4। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা এক সপ্তাহে 3টা থিওরি ক্লাস পাবো, একটা প্র্যাকটিক্যাল করবো 3 পিরিয়ডে, আর একটা হচ্ছে আমাদের তাহলে 3 আর 1 হচ্ছে কত 4। তার মানে টোটাল এটা কত ক্রেডিটের সাবজেক্ট? 4 ক্রেডিটের সাবজেক্ট। 4 ক্রেডিটের সাবজেক্ট। এক ক্রেডিটের মার্ক হচ্ছে কত? 50 করে। আমাদের 1 ক্রেডিট যদি 50 হয় তাহলে 4 ক্রেডিটের মার্ক কত আসবে? 50 গুণন 4, অর্থাৎ 200 মার্কস। অর্থাৎ আমাদের এখানে কত মার্কের হচ্ছে? 200 মার্ক। এখন 200 মার্কটা কীভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেটা দেখব। থিওরিটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় টিসি
আরেকটা হচ্ছে আমাদের টিএ। প্র্যাকটিক্যালকে দুই ভাগে, একটা হচ্ছে টিসি, আরেকটা হচ্ছে আমাদের পিএফ। টিসি মার্ক হচ্ছে আমাদের 60, টিএফ মার্ক 90, পিসি মার্ক 25, পিএফ মার্ক 25। এই মিলে মোট হচ্ছে আমাদের কত মার্কের? 200 মার্কের সাবজেক্ট। আচ্ছা, এখন এটা কীভাবে আসবে? টিচিং আমরা প্রথম পর্ব টোটাল 16 সপ্তাহ ক্লাস করব। এই 16 সপ্তাহের মধ্যে আমাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স সব কিছু মিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে টিসি, পিরিয়ডিক কন্টিনিউয়াস। এই মার্কটা আমরা টিচির মধ্যে পাবো। এবং টিএফ এই 16 সপ্তাহ ক্লাস করার পরে আমরা একটা বোর্ড ফাইনাল পরীক্ষা নিই। সেই বোর্ড ফাইনাল পরীক্ষায় তোমরা যে মার্কটা পাবা সেটা হচ্ছে 90। অর্থাৎ তোমরা এতদিন 16 সপ্তাহে যা শিখছো সব মিলে একটা বোর্ডের পরীক্ষা হয়, বোর্ড থেকে প্রশ্ন আসে, সেটা নিয়ে হচ্ছে কত? 90 মার্ক। 90-এর মধ্যে তোমরা 90-এর মধ্যে 80, 90, 90 উঠাতে পারবা, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবং পিসি তোমরা 16 সপ্তাহে ধরে প্রতিটা সপ্তাহে একটা করে যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, এই প্র্যাকটিক্যাল ক্লাসে কি আছে? কন্টিনিউয়াস আছে। প্র্যাকটিক্যাল করবা, জমা দিবা এবং টিচারের কাছ থেকে দেখে নিবা, তারপর হচ্ছে তোমরা সাইন করবা। এই সব কিছু মিলে যেটা পাবা সেটাকে বলা হচ্ছে পিসি, অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস তোমরা করে আসবে। এবং পিএফ এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল ফাইনালের মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষা যখন দিবা তখন তোমাদের একটা প্র্যাকটিক্যালের জন্য পরীক্ষা হবে, সেখানের জন্য হচ্ছে কত মার্কের? 25 মার্কের। এখানে টোটাল তোমাদের উপর ডিপেন্ড করবে এই তোমরা যে 6 মাস ধরে যা শিখছো সেটা তোমাদের এই ফাইনাল পরীক্ষা দেখা যাবে 25। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে এটা তোমার টিএফ, এটা পিএফ, এবং 90 এবং 25 সেটা তোমার উপর কাউন্ট করবে। তুমি যত ভালো করে শিখো অত ভালো। তারপরে টিসি কন্টিনিউয়াস এটাও তোমার উপর ডিপেন্ড করবে। তবে এগুলো তুমি ক্লাস করবে তার উপর ডিপেন্ড করে টিচার তোমাকে দিবে। আশা করি তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো। এবার যেটা আসে আমি যে বেসিক ইলেকট্রিসিটি এর অর্থ হচ্ছে আমাদের বিদ্যুৎ। অর্থাৎ এই বিদ্যুৎটা কী বা তড়িৎ কী বা ইলেকট্রিসিটি কী, এটার অর্থটা কী? নর্মালি আমাদের আধুনিক যুগে প্রত্যেকটা সেক্টরে উন্নতির পিছনে কিন্তু আছে ইলেকট্রিসিটি। যদি ইলেকট্রিসিটি না থাকতো তাহলে কোনো সেক্টরই কিন্তু এত উন্নতি সাধন করতো না। আমরা যদি বাইরের দেশগুলো দেখি তাহলে সে দেশের বিদ্যুৎ উৎপাদন, ইলেকট্রিসিটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি। সেই দেশগুলো কিন্তু তত বেশি উন্নত এবং প্রযুক্তি বেড়ে গেছে। সেদিক থেকে আমরাও কিন্তু পিছনে আমরাও চলে আসছি। তাহলে এখন আমরা ইলেকট্রিসিটির মধ্যে করবো বিদ্যুৎটা কী বা ইলেকট্রিসিটিটা কী। নর্মালি ইলেকট্রিসিটিটা আমি বলি যে ইলেকট্রিসিটি এমন এক প্রকার বিদ্যুৎ বা শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। আসলে বিদ্যুতের যে যদি উৎপত্তি স্থল বা অর্থ সম্পর্কে একটু জানতে চাই তাহলে দেখবা যে বিদ্যুৎটা হচ্ছে অদৃশ্য, এটা দেখা যায় না, বা এটাকে কী করা যায়? অনুভব করা যায়, বা এর প্রয়োগের ফলটা আমরা দেখতে পাই। যেমন বাল্বের মধ্যে ইলেকট্রিসিটি প্রয়োগ করলে সেখান থেকে কী হবে? আলো বিচলিত হয়। হিটারে তাপ প্রয়োগ করলে সেখান থেকে তাপ অনুভূত হয়। মোটরের মধ্যে বিদ্যুৎ দিলে মোটরটা ঘূর্ণন সৃষ্টি করে। এগুলো হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল। বিদ্যুতের একটু ইতিহাস যদি চাই তাহলে হবে কি যে বিদ্যুৎটা হচ্ছে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বা অ্যাম্বার থেকে বিদ্যুতের প্রাচীন কাল থেকে এটা আসছে। বিজ্ঞানী থ্যালেস ইনি একজন বিজ্ঞানী প্রায় 640 থেকে 548 খ্রিস্টাব্দে লক্ষ্য করেছেন যে অ্যাম্বারকে যদি রেশমি কাপড় দিয়ে ঘর্ষণ করা হয় তাহলে সেখানে এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হবে, এবং এটা যদি ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে আসা হয় তাহলে বিদ্যুৎ কী করবে? আকর্ষণ করে। এটা হচ্ছে এক ধরনের বিদ্যুৎ। আবার আমরা বলতে পারি যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি, যদি পলিস্টার কাপড়, সুতির কাপড়, বিভিন্ন ধরনের কাপড় পরে থাকি, সেদিক থেকে পলিস্টার কাপড় যদি আমরা শরীর থেকে কখনো খুলতে চাই তাহলে এটা চটচট শব্দ করে, খোলার পর শরীরের কাছে নিয়ে আসলে লোককে আকর্ষণ করে। এটা হচ্ছে এক ধরনের
বিদ্যুৎ। আবার আরেকটা বিষয় বলি, আমরা সকলেই মাথার চিরুনি করি, খেয়াল করে দেখবা যে চিরুনি করার পর আমরা সেই চিরুনিটাকে মাথা চিরুনি করার পর চিরুনিটাকে দুটো ছোটো ছোটো কাগজের টুকরার কাছে নাড়ি, সেখানে কী করে কাগজের টুকরাটাকে আকর্ষণ করে, এটা হচ্ছে এক ধরনের বিদ্যুৎ। তাহলে অ্যাকচুয়ালি এগুলো বিদ্যুৎ না, বিদ্যুৎ প্রয়োগের একটা ফল, কারণ বিদ্যুৎ তো অদৃশ্যটা দেখা যায় না, অনুভব করা যায়। তাহলে আমরা সব কিছু মিলে যদি একবার বলতে যাই অ্যাকচুয়ালি বিদ্যুৎটা কী। বিদ্যুৎ হচ্ছে এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে, তাকে আমরা বিদ্যুৎ বলি। বিদ্যুৎটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ প্রয়োগের ফল আমরা কিন্তু তিনটা দেখতে পাচ্ছি। তাপীয় ফল, তাপীয় ফলটা কি? তাপীয় ফলটা হচ্ছে যদি কোনো পরিবেশের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় সেখানে তাপ উৎপন্ন হয় এবং বিদ্যুতের যে অপচয় হয়, এটাকে বলবো আমরা তাপীয় বিদ্যুৎ, অর্থাৎ পরিবাহী বিদ্যুৎ। পরিবাহী অর্থাৎ বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে আমরা যে মাধ্যমটা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে পরিবাহী। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিছু তার ব্যবহার করে থাকি, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো কীভাবে আসে আমি খুব পরে আলোচনায় দেখা যাচ্ছে। তাহলে দেখো, এই যে পরিবাহী, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় এখানে বিদ্যুতের অপচয় হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে তাপীয় বিদ্যুৎ। এক কথা বলতে পারি এখানে তাপীয় শক্তিতে রূপ নেয়। এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? মনে করো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় একটা যদি বাল্ব থাকে, এর মধ্যে দিয়ে কি আলো বিচ্ছুরিত হবে। এরপর যদি একটা হিটার থাকে, হিটারের মধ্য দিয়ে কী হবে? তাপ বিকিরণ হবে, ইত্যাদি উদাহরণ আছে। এরপর যদি এসে আমরা চুম্বকীয় ফল, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর চতুর্দিকে ম্যাগনেটিক ফ্লাক্সের বা চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে আমাদের চুম্বকীয় ফল। অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমাদের চুম্বকীয় ফল। বলতে পারি আমরা যে বৈদ্যুতিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তর করে। আর এই বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের মোটর, জেনারেটর এবং বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদি কাজে লাগিয়ে কাজ করে থাকি। এরপর যদি আসি আমি রাসায়নিক ফল, যদি কোনো বিদ্যুৎ
যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় রাসায়নিক দ্রব্যের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় সেখানে বিশ্লিষ্ট হয় এবং এই বিশ্লেষণটাকে বলা হচ্ছে আমাদের বিশ্লিষ্ট বলে ইলেকট্রোলাইসিস। আবার যদি আমরা বলি অম্ল মিশ্রিত পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে হাইড্রোজেন এবং অক্সিজেন আয়নে বিভক্ত হয়, এই বিভক্ত হওয়াটাকে বলা হচ্ছে আমাদের রাসায়নিক ফল। এটা আমরা মূলত দেখে থাকি। আমাদের দেশের বর্তমান চাহিদা হচ্ছে অটোগুলো, যে অটো রিক্সাগুলো আমরা দৈনন্দিন দেখবা বাসা থেকে বের হয়ে বা যেখানে খুব দ্রুত গতিতে যাওয়ার জন্য আমরা অটো রিক্সাগুলো ব্যবহার করে থাকি বা অটোগুলো ব্যবহার করতে থাকি, বিভিন্ন গাড়িগুলো ব্যবহার করে থাকি, বিভিন্ন জাহাজ বা উড়োজাহাজগুলো প্রত্যেকটা সেক্টরে কি থাকে, একটা করে ব্যাটারি থাকে, সেল থাকে। এই ব্যাটারির মধ্যে যে বিদ্যুৎ প্রয়োগের ফলে যে কেমিক্যালটাকে বিশ্লেষণ করা হয়, বিশ্লিষ্ট করা হয়, এটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বা ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক ফল এবং ইত্যাদি মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। এই ছিল আমাদের মূলত বিদ্যুৎ প্রয়োগের ফল। এবার যদি আমি আসি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স কি। তাহলে এখন যদি আসি কারেন্ট। কারেন্ট প্রবাহিত করতে গেলে অবশ্যই আমাকে একটা পরিবাহী লাগবে, একটা মাধ্যম লাগবে। যে দেখা যাচ্ছে আমার বাসায় এক রুম থেকে আরেক রুমে বিদ্যুৎ নেব, অথবা আমার রুমের বিদ্যুৎটাকে আমি করবো জ্বালাবো, তাহলে এই বিদ্যুৎটাকে জ্বালাতে গেলে কি লাগবে, আমার একটা পরিবাহী লাগবে। পরিবাহী ছাড়া তাহলে বিদ্যুৎ কি করতে পারবো না, নিতে পারবো না। সেটি হচ্ছে আমার কি পরিবাহী। এখন যদি আমরা আসি যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। একটি নির্দিষ্ট দিকে, অর্থাৎ দেখো আমি এখান থেকে বিদ্যুৎ কি করবো, প্রয়োগ করলে এই পরিবাহীর মধ্য দিয়ে কি করবে, বিদ্যুৎটা এই প্রান্তে আসবে। তাহলে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করার হারকে বলা হচ্ছে মূলত কারেন্ট। এই কারেন্টকে মূলত প্রকাশ করা হয় আমাদের আই দ্বারা। কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা, এটা হচ্ছে এর প্রতীক। কারেন্টের প্রতীক হচ্ছে আই এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবং কারেন্টকে পরিমাপ করে যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে আমাদের অ্যামমিটার। এরপর যদি আসি আমি ভোল্টেজ। ভোল্টেজটা কি? এই ইলেকট্রনগুলোকে আমি নির্দিষ্ট দিকে যে প্রবাহিত করতেছি, প্রবাহিত করতে গেলে কি লাগবে, অবশ্যই আমার একটা শক্তি প্রয়োজন আছে, একটা চাপ প্রয়োগ করতে হবে। মূলত ভোল্টেজটা হচ্ছে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। এভাবে বলতে পারি, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরমাণুর ঋণাত্মক কণিকাগুলো অথবা ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে যে বল বা চাপের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো, ভোল্টেজ বলবো। এই যে এখান থেকে এই পর্যন্ত কি করবো, একটা চাপ প্রয়োগ করবো। চাপ প্রয়োগ করলে ইলেকট্রনগুলো এদিকে নিয়ে আসবো, তাহলে বৈদ্যুতিক চাপ প্রয়োগ করাটাকে বলা হচ্ছে কি আমাদের ভোল্টেজ। আবার আমরা
এই ভোল্টেজকে বলা হচ্ছে বিদ্যুৎ চালক বল, যাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ভোল্টেজের প্রতীকটা হচ্ছে ভি এবং ভোল্টেজের একক হচ্ছে আমাদের ভোল্ট। আর যে মিটারের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। এরপর যদি আসি আমরা কি রেজিস্ট্যান্স। এটা কি? এটাও একটা হচ্ছে আমাদের পরিবাহী। অর্থাৎ পরিবাহী সংখ্যাটা হচ্ছে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বাধাপ্রাপ্ত হয়, বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, এই বাধাপ্রাপ্তটাকে বলা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখানে আমি বলতেছি দেখো, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে ওই পরিবাহী পদার্থে বিদ্যুৎ প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে বলা হচ্ছে মূলত রেজিস্ট্যান্স, বা এর আরেকটা নাম হচ্ছে রোধ। এই যে বাধা প্রয়োগ করতেছে, কিভাবে করতেছে দেখো, যখন ইলেকট্রনগুলোকে একটা থেকে চাপ প্রয়োগ করা হবে, অর্থাৎ ভোল্টেজের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে, তবে একজন আরেকজনে কি করবে, ধাক্কা দিবে। ধাক্কার ফলে এখানে ঘর্ষণের ফলে কি হবে, আমাদের বাধা পাবে। এবং কি হচ্ছে পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বা ধর্ম। অর্থাৎ এখানে দুটো কথা ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্য জানে, বৈশিষ্ট্য এবং ধর্ম কারণে কি হচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হবে। এটাই হচ্ছে মূলত আমাদের রেজিস্ট্যান্স। আমি যদি রেজিস্ট্যান্সের সংজ্ঞাটাকে আরেকবার বলি, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বাধাগ্রস্ত হয় ওই পরিবাহী পদার্থকে রেজিস্ট্যান্স বলে বা রোধ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওহম। একে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা, এবং এর একক হচ্ছে কি আমাদের ওহম। এটাকে বলা হয় ওহম। কারণ বিদ্যুৎ প্রয়োগের ক্ষেত্রে আমরা কখনো কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স কাউকে বাদ দিয়ে কোনোটা চিন্তা করতে পারবো না। বিদ্যুৎ প্রয়োগ করতে গেলে অবশ্যই আমাকে তিনটা জিনিসের প্রয়োজন আছে। কারণ কিভাবে প্রয়োজন আছে, বিদ্যুৎ প্রয়োগ করতে গেলে আমাকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার হার অবশ্যই থাকতে হবে। আর এই ইলেকট্রনগুলো প্রবাহিত হলে কি লাগবে, অবশ্যই আমার চাপ প্রয়োগ করতে হবে। আর যখনই আমি চাপ প্রয়োগ করবো একজন আরেকজনকে ধাক্কা দেবো, এই ধাক্কা দেওয়ার কারণে কি হবে, এখানে বাধাগ্রস্ত হবে। কাজে আমি এখানে কাউকে বাদ দিতে পারবো না। সবগুলো মিলে যদি আমি একটা সার্কিট দেখি, আমি একটা সুইচ দিয়ে একটা বাল্বকে জ্বালাবো। এটা হচ্ছে মূলত আমার সাপ্লাই, পজিটিভ, নেগেটিভ। এটা সুইচ, এটা একটা লোড অথবা বাল্ব। লোড বলতে আমরা যে কোনো লোডই বুঝতে পারি, সেটা হয়তো একটা বাল্ব হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা হিটার হতে পারে। বাসা বাড়িতে দেখবে ওয়ারিং করার পর দুটো পয়েন্ট থাকে,
বা একটা পয়েন্ট কাটে একটা পয়েন্ট বের করা হয়। এই পয়েন্টে কি করা হচ্ছে, আমি ইচ্ছা মতো আমার প্রয়োজন অনুসারে যে লোডটা আছে আমি ওটা কিন্তু ব্যবহার করতে পারি। তো এই জন্য এটাকে এই ভাষায় বলা হচ্ছে লোড, সেটা যে কোনো লোড হতে পারে। তাহলে বিষয়টা দেখো, যখন আমি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রয়োগ করব অর্থাৎ ইলেকট্রিসিটি প্রয়োগ করব, ইলেকট্রিসিটি কি করবে, এর মধ্য দিয়ে এখানে আসবে। সুইচটা কি অবস্থায় আছে, সংযোগটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। যখন আমি সুইচটা অন করে দিব, বিদ্যুৎটা এই প্রান্ত হয়ে বাল্বের মধ্য দিয়ে এখান থেকে পর্যন্ত আসবে। তার মানে কি হচ্ছে, আমার লাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। যখনই এর মধ্য দিয়ে বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখনই কি হবে, বাল্বটা জ্বলে উঠবে। এই বাল্বটা জ্বলে যে উঠতেছে অর্থাৎ বিদ্যুৎ প্রয়োগের এটা হচ্ছে কি একটা ফল, যেটাকে আমরা কি বলছিলাম, তাপীয় ফল। এটা হচ্ছে তাপীয় ফল। আবার যদি এই লোডের মধ্যে কি করব, আমি একটা যদি ফ্যান লাগাই দিই, আচ্ছা তাহলে দেখো এই লোডটার মধ্যে যদি আমি বাল্বের পরিবর্তে একটা মোটর লাগাই, তাহলে অবশ্যই কি হবে, এখানে আমি মোটরকে, যেটাকে আমি কি বলছি, মোটরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রয়োগ করলে অবশ্যই সেটা কি হবে, মোটর ঘুরবে। আমাদের পানির কাজে ব্যবহার, পানি তুলবো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হলে আমি মোটর দিয়ে কি করবো, আমি দেখা যাচ্ছে অটোগুলোতে বা গাড়িতে দিয়ে খুব দ্রুত যেতে পারবো। এটা হচ্ছে কি আমাদের লোড হিসেবে ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে আমাদের চুম্বকীয় ফল। এখন আমি যদি আসি, আরেকটা ছিল আমার কি, রেজিস্ট্যান্স, যে একটা পরিবাহীর মধ্যে একটা পরিপূর্ণ সার্কিটের মধ্যে এগুলো কিভাবে থাকে বা এটার ব্যবহারটা আমরা একটু এক সার্কিটে দেখে নিই। এখানে আমি তিনটে জিনিস আছে, দেখো, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি যখন কোনো সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট পরিমাপ করব, অর্থাৎ অ্যামমিটারের সাহায্যে পরিমাপ করব, এটাকে বলা হচ্ছে কি, অ্যামমিটার। অ্যামমিটার, অ্যামমিটারটা সবসময় লাইনের সাথে বা লোডের সাথে কি অবস্থায় থাকবে, সিরিজে সংযোগ থাকে। অর্থাৎ কি, একই দিকে দেখো সংযোগ করা আছে, মাঝখানে আর কিছু নেই। অর্থাৎ এটার কানেকশনটা অনেকটা খেয়াল করে দেখো, এর মধ্যে কোনো বাধা নেই, ডাইরেক্ট অ্যামমিটার আছে, অ্যামমিটারের পর একটা লোড আছে, ডাইরেক্ট চলে আসছে। এবং ভোল্টমিটারটা আমার লাইনের একটা পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে লাইনের নেগেটিভ প্রান্তর সাথে সংযোগ দিতে হয়, দুই দিকে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মধ্যে কি করতে হয়, সংযোগ দিতে হয়। এটাকে বলা হচ্ছে ভোল্টমিটার, যে মিটারের সাহায্যে আমি কি করতে পারবো, এই সার্কিটের মধ্য দিয়ে কত ভোল্ট যাচ্ছে সেটা আমি পরিমাপ করতে পারবো। আর রেজিস্ট্যান্স, এখানে কি পরিমাণ বাধা হচ্ছে সেটা আমি কি করতে পারবো, এই লোডের মধ্যে পরিমাপ করতে পারবো। সব কিছু মিলে হচ্ছে আমি বিদ্যুৎটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যাচ্ছি, কার মাধ্যমে নিয়ে যাচ্ছি, অবশ্যই আমার কি আছে, একটা পরিবাহী আছে। পরিবাহীর মাধ্যমে বিদ্যুৎটাকে দেখো সাপ্লাই থেকে শুরু করে অ্যামমিটার নিয়ে আসছি, অ্যামমিটার থেকে আবার লোডে নিয়ে আসছি, লোড থেকে আবার কোথায় আসছে, সাপ্লাই আসছে। এটা কার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে, পরিবাহীর মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা, কারণ যত প্র্যাকটিস করবা তত শিখবা। আশা করি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি প্রথম লেকচার শেষ করতেছি। পরবর্তী ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই পরবর্তী লেকচারগুলো পাবা, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা। এরপরে আমরা পরিবাহীর যে বিস্তারিত আলোচনাগুলো আছে সেগুলো করবো। ঠিক আছে, খোদা হাফেজ।